হেই, কী অবস্থা সবার? আজকের যে অতিথি তাকে নতুন করে পরিচয় করানোর কিছু নাই। আপনারা ফার্স্ট পার্ট সিনেমাসে দেখেছেন, এটা হলো সেকেন্ড পার্ট। এই পার্টটা অনেক সংক্ষিপ্ত থাকবে। তো আমি প্রথমেই স্যারের কাছে জানতে চাইবো, এই যে নিশানের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারের যে মাইন্ড স্পেসটা, আমরা তো প্রতিনিয়ত অসংখ্য সিনেমা দেখি, তো মানে ড্রামাটার ইম্প্যাক্ট আমাদের উপর তেমন একটা পড়ে না। বাংলা সিনেমার কথা বলতেছি। তো সিনেমা দেখার সময় ও আমার দিকে তাকাইতেছে, আমি ওর দিকে তাকাইতেছি জাস্ট অ্যাক্টিং দেখে, ঠিক আছে? তো এই যে নিশান ক্যারেক্টারের যে মাইন্ড স্পেসটা, এইটা আপনি কীভাবে নিশো ভাইকে বুঝাইলেন? আপনি তো স্ক্রিপ্ট দিয়েছেন, বাট ক্যারেক্টারটা জেল থেকে বের হওয়ার পর যে ব্যাপারগুলো ফেস করে, ছোট্ট একটা ব্যাপার বলে যখন উপরেও তাকায়, মানে তার মাথার মধ্যে যে ব্যাপারটা ঘোরে, এই ব্যাপারটা কীভাবে আপনি তাকে ন্যারেট করলেন? এটি খুব বেশি ন্যারেশনের প্রয়োজন পড়ে নাই। 14 বছর জেলে ছিল, এটা তার ওয়ার্কিং প্রসেসের ভেতরেই আছে। 14 বছর জেলে থেকে যে একটা চার দেয়ালের ভিতর বন্দি ছিল, সে প্রথমে বেরিয়েই খোলা আকাশটাই দেখতে চাইবে যে আকাশটার ভিতরে হয়তো আকাশ দেখেছে, কিন্তু বাইরে বেরিয়ে এসে তার যে আকাশ দেখার অনুভূতি, সেটাকেই আমরা ধরতে চেয়েছি। অনেক সময় হয় কি, ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করে দেয় যে অ্যাক্টিংটা কী করতে হবে। যখন আমি স্লো মোশনে তোমার হাঁটার একটা শট নিই, তখন ক্যামেরার জন্য তোমার হাঁটার গতি ওরকমই হবে, চিন্তা ভাবনা ওরকমই হবে, মুখের এক্সপ্রেশন ওরকমই হবে, ভাবনাটা ওরকমই হবে। সো একটা অ্যাক্টিং মেথড অ্যাক্টর যারা, তাদেরকে এটা ভাবতেই হবে যে তার ইমোশনাল মেমোরি হোক বা যে কোনো কিছুই তাকে কাজে লাগাতে হবে। যে আমি 14 বছর জেলে ছিলাম, প্রথমে বেরোলাম, আমার কাছে সব কিছু। এই বিষয়ে আমরা প্রচুর কথা বলেছি যে হ্যাঁ, নিশান প্রথমে বেরিয়ে আসে জেল থেকে অনেক আশা নিয়ে বেরিয়ে আসে, কিন্তু আস্তে 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 তার এই আশাটা মরতে থাকে। এই একটা হোপফুল মানুষ, মানে অপটিমিস্টিক মানুষ, অনেক আশা নিয়ে হোপ নিয়ে বাইরে এসে আস্তে আস্তে সমাজের সাথে ধাক্কা খেতে থাকে। তো এটাই সে ফিল করেছে মনে। এই যে এত লম্বা সময়ব্যাপী আপনি বাংলাদেশে কাজ করতেছেন, তো বাংলা ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য বা রিলেভেন্ট থাকার জন্য কি করা দরকার? আপনি সেই প্রথম কথা হচ্ছে মনে তরুণ থাকতে হবে। জি জি, যতই বয়স বা বয়সটা শরীরে নিতে হবে, কিন্তু মনে বয়সটা নেওয়া যাবে না। মনে অলওয়েজ তরুণ থাকতে হবে, তরুণদের মতো ভাবতে হবে, তরুণদের অবজার্ভ করতে হবে, তরুণরা প্রচুর কাজ দেখতে হবে, তরুণদের কাজ, সমসাময়িক কাজ। আর এখনকার মানুষ তো ইন্টারনেট, আমি ইন্টারনেটটাকে ব্যবহার করা সেই 2004-05 থেকেই ব্যবহার করা শুরু করেছি। ওখান থেকে আমি আমার রিসার্চ ম্যাটেরিয়ালগুলো নিতাম। আমি যে এক্স ফ্যাক্টর কথা বললাম, এক্স ফ্যাক্টরে যে ওয়েমেনাইজারের কীভাবে পিচ লাইন পিক আপ লাইন যেগুলো ছিল, ওগুলো কিন্তু আমি নেটে সার্চ দিয়ে দেখতাম যে হ্যাঁ, এগুলো ইউজ করছে ছেলেপেলেরা মেয়েদের পড়ানোর জন্য। তো সেইগুলোরই আমি নিজেকে অলওয়েজ ওভাবেই ইন্টারন্যাশনালি, গ্লোবালি এবং নিউজ দেখতাম প্রচুর। তো সবসময় নিজেকে এই গ্লোবাল অ্যাটমসফিয়ারে আপডেটেড রাখতে চাইতাম, এবং সেই কারণেই হয়তো রিলেভেন্স থেকেছি। এবং কিন্তু প্রথম কথা হচ্ছে যে মনকে বুড়ো হতে দেওয়া যাবে না, মনে তরুণ অবশ্যই থাকতে হবে। এই যে সেন্সর সার্টিফিকেটটা, তো একটা নির্মাতার যে আপনার কিছু রুলসের মধ্যে আটকে দেওয়া হয়, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? না, সার্টিফিকেশনটা যেহেতু সারা ইয়াতেই একটা সারা ওয়ার্ল্ডেই একদম অধিকাংশ রাষ্ট্রেই সেন্সর একটা সার্টিফিকেশন ক্লাসিফিকেশন বোর্ড আছে। আমাদের এটাও সার্টিফিকেশন বোর্ড আছে। সো এটা কিন্তু এটার এইবার বিতর্কটা কেন হলো আমি বুঝলাম না। বরবাদ ইয়াটা নিতে চাইছিল, দিয়ে দিলেই হতো, কেন এটাকে করতে হলো? আবার শুনতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি তো এইটা দিয়ে দিলেই হতো, শুধু বা যারা ঢুকছে তাদের ন্যাশনাল আইডি কার্ড দেখেই 18+ কিনা সেটা চেক করলেই হতো, আর আন্ডার 18 কাউকে ঢুকতে না দিলেই হতো। বরং সুবিধাই হলো এই সার্টিফিকেশন করে, এখন যে আন্ডার ইয়াদ দেওয়াতে সবারই সুবিধা হলো। তো এটা এই জিনিসটা সহজ করলে ভালো হতো, কিন্তু সার্টিফিকেশন
থাকাটা আমার কাছে অযৌক্তিক মনে হয়, সারা ওয়ার্ল্ডেই আছে। তো সেইটার অ্যাকচুয়ালি যুবকোপযোগী প্রয়োগটা করতে হবে। এখন আমার এক্ষেত্রে মনে হলো যে আন্তর্জাতিক সম্পর্কের কারণে এটা দেখা যাবে না যে অমুক, এটা নিয়ে আমরা চ্যালেঞ্জ করি নাই। চ্যালেঞ্জ করলে হয়তো বলতো যে সবার এটা চ্যালেঞ্জ করা যেত, কিন্তু ঈদের সময় এত চ্যালেঞ্জ ম্যাচের মধ্যে কে যাবে, আনকার পেয়েছে। কিন্তু সেন্সর বোর্ডটা থাকা আমার কাছে একটা দরকার, একটা লেভেল পর্যন্ত প্রয়োজন আছে, যে সার্টিফিকেশন, যেটা সেন্সর সার্টিফিকেশন, এ হলে এ দিয়ে দেবে, তার করা দরকার নেই। এ দিক +21 দিক, কিন্তু সিনেমা হল এটা নিয়ন্ত্রণ করতে হবে যে হ্যাঁ সবার ন্যাশনাল আইডি দেখে বা সার্টিফিকেট দেখে তাকে ঢুকতে দেওয়া হবে না, ঢুকতে দেওয়া হবে না। এটা মেনে চললেই হতো, আটকানোর কোনো দরকার ছিল না। আমার প্রশ্ন আসলে সেটাই ছিল যে অন্যান্য কান্ট্রিতে আমরা যেটা দেখি যে একটা স্বাধীনতা দেয়া হয়, বাট বাংলাদেশে কিন্তু আসলে এই স্বাধীনতা দেয়া হয় না, ফ্রিডমটা দেয়া হয় না। যেমন মার্কো, ওই সিনেমাটায় কিন্তু ভয়ঙ্কর লেভেলের ভায়োলেন্স ছিল, তো বরবাদে কিন্তু সেই অনুযায়ী তেমন ওইটার সাথে যদি কম্পেয়ার করি, বাট স্টিল তারা কিন্তু সিনেমাটা প্রথমে কিন্তু আটকে দিল, দেন পরে অনেক নাটকীয়তার পরে ফাইনালি দিল। তো হ্যাঁ, ওই যে নিশ্চয়ই এই ইয়াতে দিয়েছে, অ্যাডাল্ট ক্যাটাগরিতে দিয়েছে। তো ক্যাটাগরিটা দেয়া যেহেতু করাই হয়েছে যারা নিতে পারবে তাদের জন্য। আপনি আরেকটা ক্যাটাগরি করেন যে 21+। জি জি, সারা ওয়ার্ল্ডে কি ভায়োলেন্স দেখছে না এরা? এখন আমি গেম অফ থ্রোনস যারা দেখেছে যারা, তো সেখানে কি ভায়োলেন্স নেই? মাথা গলা কেটে পড়ে গেছে, এক কোপ দিয়ে ফেলে দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, তো সেগুলো ভায়োলেন্স হয়েছে। আপনি ওই ক্যাটাগরির মধ্যে ফেলে দেন, আপনার আটকানো দরকার নেই। আপনার মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, ধর্মীয় মূল্যবোধ নিয়ে একটা সেন্সিটিভিটি হয় আমাদের মতো দেশে, ধর্মীয় মূল্যবোধ ও নেমে যায়, খেপে যায়, বুঝায় ধরনের ডিমান্ড দিল বা দিল, কিন্তু সংক্ষুব্ধ কিছু মানুষের অনুভূতিতে আঘাত লাগে। হ্যাঁ, কি চলছে, কি হচ্ছে, হয়তো এগুলার হয়তো বেশি ভাবে আমাদের সোসাইটির কারণে ওরা একটু বেশি সেন্সিটিভ ভাবেন আর কি, যে ওরা একটু ভয় থাকেন কোন সময় কে কোন দিকে অনুভূতি লেগে যায়, কে মব তৈরি করে, এই সমস্ত ভাবনা চিন্তার মধ্যেই থাকেন। তো যেহেতু ক্যাটাগরি করা হয়েছে, এগুলা প্রয়োগ করুক এবং নির্মাতার বিবেচনার বা বিবেকের স্বাধীনতার উপর ছেড়ে দেওয়া বেটার। তো আমার নেক্সট প্রশ্ন হলো যে একটা সিনেমা কি কোনোভাবে সমাজের উপর ইম্প্যাক্ট ফেলতে পারে, সেটা হোক পজিটিভলি বা নেগেটিভলি? পারে দেখেই তো এত চিন্তা, পারে দেখেই তো ভয়। অবশ্যই চলচ্চিত্রের সেই ক্ষমতা আছে কিছু না কিছু, মানে এখনই বলবে না যে এখনই যদি আমি একটা প্রোপাগান্ডা বানাই যে এই সরকার ফেলে দাও বা অমুককে নিয়ে আসো, তো এটা মানুষ তো মানবে না, এইভাবে করবে না নির্মাতারা। আমরা যেটা মানুষের লজিক, যেটা মানুষ নিজের বিবেকটাকে আমরা নাড়া দিতে পারি, নির্মাতারা সেই জায়গাটায়, কেননা মানুষের ভেতরেই আছে ওই জিনিসটা, যেটা মানুষের ভেতরে নাই। নতুন আইডিয়া দিতে গেলে তাকে অনেক কনভিন্সিংলি আইডিয়াটা দিতে হয়, কিন্তু অধিকাংশ নাটক চলচ্চিত্র মানুষের ভেতরেই আছে, পরিবার থেকে হয়তো শিক্ষাটা পেয়েছে, সমাজ থেকেই সে শিক্ষাটা পেয়েছে, সেই জায়গাটাকেই আবার নাড়িয়ে দেওয়া হয় যে না, এটা তো তুমি দেখতে পাচ্ছ না, এটা তো অন্যায় হচ্ছে। সে তখন নিজের বিবেক থেকেই বলে, জানি এটা তো আসলেই অন্যায় হচ্ছে। এটা নতুন কোনো শিক্ষা নয়, এটা তার ভেতরেই আছে, দর্শকের ভেতরেই আছে এই শিক্ষাটা। সে বাবার কাছ থেকে পেয়েছে, মায়ের কাছ থেকে পেয়েছে, স্কুল থেকে পেয়েছে, সমাজ থেকে পেয়েছে সেই শিক্ষা। সেইটাকেই জাস্ট সে ঢাকা পড়ে গেছিল, ভাবনার চাপা পড়ে গিয়েছিল, ব্যস্ততার মধ্যে পড়ে, সেই জায়গাটাকে জাস্ট নাড়িয়ে দেওয়া হয় যে তোমার বিবেকটাকে একটু নাড়াও, তোমার মনুষ্যত্বটাকে একটু জাগাও। সেই জায়গাটার যখন করা হয়, সেই কারণে অনেকেই একটু ভয়ও পান, আবার অনেকে পছন্দও করেন। তো এটা ক্ষমতা আছে চলচ্চিত্রের, কিছু অবশ্যই আছে। এর আগে বলতেছিলেন ওর সাথে যে আপনি বিভিন্ন সিনেমা দেখেন, তো আপনার কি পছন্দের কোনো ডিরেক্টর আছে যাদের কাজ আপনি বেশি দেখেন? আমার এখনকার পছন্দের অনেক ডিরেক্টর আছে পছন্দের। ক্রিস্টোফ কিসলোস্কি আমার অল টাইম ফেভারিটদের একজন। কিসলোস্কির 3 কালার, এটা আমার বাইবেল। ব্লু একটা মুভি, 3টা, রেড, ব্লু অ্যান্ড হোয়াইট। ব্লুটা আমার অল টাইম ফেভারিট মুভি। এটা ট্র্যাজেডি এত সুন্দর, ওইটাতে একটা ট্র্যাজিক গল্প নিয়ে দুঃখের যে এত সুন্দর রং হয়, এত সুন্দর হয় দুঃখ, ওটা আমার অল টাইম ফেভারিট একটা মুভি ক্রিস্টোফ কিসলোস্কির। আমার এখনকার দিনের অনেকের আমার গোদার্ড
ভালো লাগে। আমার কুরোসাওয়া ভালো লাগে। কুরোসাওয়ার স্টোরি টেলিং, যে ডিটেইল লেভেলে উনি স্টোরি টেল করেন, সেটা আমার খুবই পছন্দের। এখনকার অনেকেরই কাজ, বিশেষ করে টারান্টিনো, নোলান, তারপরে ফিঞ্চার, অনেকের কাজই পছন্দ। আপনার কাজের মধ্যে কি তাদের কাজের কোনো অনুপ্রেরণা থাকে বা কোনো ছাপ, যে আমার এই পার্টটা খুব ভালো লাগলো, দেন যে আপনি বললেন যে কষ্টেরও একটা রং হয়, তো আপনার কাজে ওটা অলওয়েজ, ওইটা তো অল টাইম ফেভারিট। ওটা যখন মনকে নেড়া দেয়, হোক হ্যাঁ এটাই এত সুন্দর করে একটা দুঃখটাকে আনলো। দুঃখটা দেখতেও আমি বুঝতে পারছিলাম যে আমাকে ভ্যা করে কাঁদি নেই আমি, একদম চোখের মেলো হয়নি, মেলোড্রামাও হয়নি, কিন্তু লেগেছে কোথায় যেন। সো ওই পরিমিতি বোধটা আমি হয়তো এখান থেকে পেয়েছি। যদি ইন্সপায়ার বলতে চাও যে হ্যাঁ একদম মেলোড্রামা লেভেলে না করে, স্যাচুরেটেড করে দিয়ে, রংটাকে ছড়ায় না দিয়ে, একটা পরিমিতি বোধের মধ্যে থেকে কাজ করে, ওখান থেকে নিয়েছি। হ্যাঁ কিছু কোনো ছবি কখনো ইন্সপায়ার করে, ওকে ফাইন। জাম্প কাট আমার গোদারদের ছবি দেখে বলেছে, আর ধুপধাপ করে কি সুন্দর করে জাম্প কাট করে। আরো অনেক এখনকার নিশানেও বেশ কিছু জায়গায় জাম্প কাট ছিল, জাম্প কাটটা সবাই ইউজ করছে আজকে, এটা তো গোদারদের দেখে অনেক, এটা নতুন কিছু না। টারান্টিনোর মুভি দেখেও মনে হয় যে তার ক্যারেক্টারগুলো, তার চরিত্রগুলো যেভাবে কথা বলে, যেভাবে ডিটেইল লেভেলে যে ডায়লগ ভাবে, যেভাবে সংলাপ রচিত হয়, সেটা হয়তো আমাদের অডিয়েন্সের জন্য যুক্তিযুক্ত না অনেক সময়, কিন্তু এটা ভালো লাগে। ওটা ওটিটিতে করতে গেলে ভালো লাগে। অনেকে মানে অনুপ্রাণিত এইভাবে হতে পারে যে হ্যাঁ ফাইন, এটা তো দেখতে মজা লাগলো, দেখে তো আনন্দ হতে পারে এভাবেই। আচ্ছা, আপনি তো ড্রামাতে খুব ফ্যান্টাস্টিক কাজ করেন বাংলাদেশে, তো এটা আপনার স্ট্রং জোন। এর বাইরে এসে কি বড় স্কেলে কোনো অ্যাকশন সিনেমা নির্মাণ করার প্ল্যান আছে? অ্যাকশন কমেডি করার প্ল্যান আছে। অ্যাকশন কমেডি, আচ্ছা মানে আমি মিনিংলেস অ্যাকশন করতে চাই না, লজিক্যাল অ্যাকশন। আমার যেটা গ্রাউন্ডেড এবং নেসেসারি, এবং গল্পের ন্যারেটিভের জন্য বা সেই ইউনিভার্স বিল্ড আপের জন্য যেভাবেই হোক, আমি সেই ধরনের করতে চাই যে হ্যাঁ অ্যাকশনটা বেরোতে চাই। মুক্তিযুদ্ধ যদি মনে করেন অভিজ্ঞতা, মানে এক্সাম্পল হিসাবে, তো আমি ওই অ্যাকশনটা সেরকমই হবে, সেরকম ইয়াতে অ্যাকশন করতে চাই যে হ্যাঁ যেটা হয়েছিল। রিয়েলিজম আমার খুব ফেভারিট, সো আমি রিয়েলিস্টিক অ্যাপ্রোচটা খুব পছন্দ করি। যে হ্যাঁ লং মিজোসিনটা, লং টেকের ভিতর যে বড় ওয়াইড শটে যে ঘটনাটা ঘটছে, ওখানে যে অ্যাকশনটা হচ্ছে, অ্যাকশন হয়েছে কি যত ক্লোজের ভিতর তুমি শট নিয়ে ইয়া করবা, তত কিন্তু ফাঁকি দিতে পারবা। জি, কিন্তু অ্যাকশনটা যদি বিগার বড় মিজোসিনে, বড় শটে যদি মিজোসিন করতে চাও, তোমার অ্যারেঞ্জমেন্ট ইউজ হতে হবে, টেকটা পারফেক্ট হতে হবে, মুভমেন্ট পারফরমেন্স, ইয়াদের মুভমেন্ট ঠিকঠাক হতে হবে, সব অ্যাকুরেট হতে হবে। তো আমি ওইটা পছন্দ। ওইটা করতে গেলে আবার অনেক ব্যাপার, তো আমার অনেক সময় দেখা যায় যে এইটাতেও হয়। সো আমি অ্যাকশনটা করতে মানে যাই করতে চাই একটু লজিক্যাল মনে হতে হবে আমার কাছে। আচ্ছা, আপনার এই পয়েন্টে আমার মনে পড়লো, আপনার কাজের মধ্যে আপনি সবসময় রিলেভেন্ট একটা ব্যাপার আনেন। যেমন গোলাম মামুনের ক্লাইম্যাক্সটা, মানে আমি জাস্ট অবাক হয়েছি যে বাস্তব, যেমন আমাদের বর্তমান কিছু ব্যাপার আপনি সেখানে আনেন। তারপরে গতকাল রাতে আমি দেখলাম যে আপনার সিজন 2 অ্যালেন স্বপনের, তো সেখানেও দেখলাম যে মানি লন্ডারিং, কালো টাকা সাদা করার যে ব্যাপারটা, এই ব্যাপারটা কি আপনি যখন স্ক্রিপ্টটা লেখেন তখন কি মাথায় রাখেন, নাকি কাজ করতে গিয়ে তখন মনে হয় যে না এটা রিলেভেন্ট, এইটা আমি রাখলাম? রাইটিং প্রসেসের মধ্যে একটা সময় আসে, এটা হয়তো শুরুতেই এটা আসছিল না, যখন আমি রাইটিংটা কখনো, যদি আমার স্ক্রিন প্লে লেভেলই হয়, স্ক্রিন প্লের বাইরে আমি ছাড়া যাই না। এটা আমার স্ক্রিন প্লে নিয়েই যাই আমি অলওয়েজ, এটা মাস্টার প্ল্যান, এটা আমার বাইবেল, এটা নিয়ে আমি সেরে যাই। এটা ছাড়া ইম্প্রোভাইজেশন খুব একটা বিলিভ করি না আমি। সো স্ক্রিন প্লে লেভেলেই হয়, যখন আগে স্ট্রাকচারালটা কাজ করি, বিগার স্টোরিটা করি, তারপরে সিন প্ল্যান করি, তারপরে আমি ডায়ালগিং করি। অনেক সময় দেখা যায় যে বিগার স্টোরি যখন করেছি তখনই সব কিছু হয়ে এসছে, আবার ডায়ালগিং যখন করতে যাচ্ছি বা সিন প্ল্যান করতে গেছি, তখন নতুন একটা আইডিয়া আসছে, সেটাও ইনকর্পোরেট করি। ডায়ালগিং করতে গেলে অনেক সময় নতুন কিছু আসে, সো এই স্টেজটাতে হয়। আবার অনেক সময় হয় কি, যেটা যখন প্রি প্রোডাকশন ফেজে থাকে, অন্যদের ইনপুট যখন পড়তে থাকে, বিভিন্ন HOD, সিনেমাটোগ্রাফার, প্রোডাকশন ডিজাইনার, তারপর অ্যাক্টররা যখন ইনপুট দিতে থাকে,
তখন লজিক্যাল ডিসকাশন হতে থাকে, ডিবেট হতে থাকে, কেউ একটা লজিক্যাল লুপ হোল বের করলো, এটাকে তখন ওইটাকে ব্লক করা, ওইটা ফিল আপ করা, ওই লজিকটার আনসার দেয়া, তখন আরেকবার রিসাফল হতে পারে। এটা 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 ইভলভ করে স্ক্রিন প্লেটাও যদি বাইরে, মানে কিন্তু এটা আস্তে আস্তে চেঞ্জ হতেই পারে একটা সময় পর্যন্ত যাই। আচ্ছা, তাহলে স্যার অসংখ্য ধন্যবাদ। আমার আরও প্রশ্ন থাকে, বাট আপনি যে সময়টা দিচ্ছেন, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।